Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Patullah Academy. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের টেকনিক অফ সিভিল ট্রায়াল সিজন 9 এর যে কোর্স আউটলাইনটা আমরা দিয়েছি সেটা আমাদের সম্মানিত বিজ্ঞ কৌশলী যারা অংশগ্রহণে ইচ্ছুক তাদের সঙ্গে এই কোর্স আউটলাইন গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বা তাদের মতামত চাইবো যে আমরা আর কোন কোন বিষয়গুলোকে আমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত করতে পারি যার ফলে কোর্সটা ফ্রুটফুল হবে। তো এখন আমি আলোচনা করব প্রথমত আপনাদের সামনে পেশ করব যে কোন কোন টপিক গুলোর উপর আমাদের এই কার্যক্রমটা পরিচালিত হবে সেকেন্ড লেগে। আর তারপর আপনাদের মতামত চাইবো। তো আমরা এবার যে যথারীতি আমাদের এটা 25 ঘন্টার কোর্স হবে, এটা আমাদের এবার 5 ঘন্টা বেশি রাখা হয়েছে, 25 আওয়ার্স কোর্স। আর এটা আমরা সাধারণত কোর্সটা আমরা রাখতে চাচ্ছি শুক্রবার সন্ধ্যাবেলায়। সপ্তাহে একদিন এই কোর্সটা অনুষ্ঠিত হবে। এইভাবে 10টি ওয়ার্কশপের মাধ্যমে আমাদের এই সিজন 9টা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো সিভিল ট্রায়ালের গত সিজনের ধারাবাহিকতায় আমরা যে জিনিসগুলো নিয়ে এবার আলোচনা করতে চাই তার মধ্যে প্রথম যে ওয়ার্কশপটা আমরা ডিজাইন করেছি সেখানে হলো যে আপনার আরজি ফেরত, আরজি প্রত্যাখ্যান, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ থাকবে এবার। কারণ বিশেষ করে আরজি প্রত্যাখ্যানের অনেক বিষয় উদ্ভব হয়। সে আরজি প্রত্যাখ্যান দরখাস্ত আপনারা কিভাবে মোসাবিদা করবেন, কোন এর বিষয়বস্তু কি হবে দরখাস্তের, এবং সেই দরখাস্তের বিষয়বস্তুগুলো আপনি কিভাবে প্রমাণ করবেন। আপনারা সকলে জানেন আরজি প্রত্যাখ্যানের বিষয়গুলোতে সাধারণত অর্ডার 7 রুল 11 যে 4টা বিষয় আছে, গ্রাউন্ডস আছে, তার যে কোনো এক বা একাধিক কারণে আপনি আরজি প্রত্যাখ্যান চাইতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখাই দেব যে আপনি যদি আহ, দাবি করেন দ্য সুট হ্যাজ নট বিন প্রপারলি ভেলড, তাহলে এই ভ্যালুয়েশনটা কিভাবে আপনি সম্পর্কে দরখাস্তে লিখবেন এবং সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন, প্রমাণ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন। একইভাবে যদি আপনি দাবি করেন দ্য সাফিসিয়েন্ট কোর্ট ফি হ্যাজ নট বিন পেইড অন দ্য প্লেন, সেক্ষেত্রে আপনার প্লেনটি কত টাকা কোর্ট ফি হওয়া উচিত, কতটুকু পে করা হয়েছে, কতটুকু নাজাই আছে, শর্টেজ কোর্ট ফি আছে, এবং এই আপনি যে কোর্ট ফিটা সাফিসিয়েন্ট বলে দাবি করছেন অ্যাজ এ ডিফেন্ডেন্ট লয়ার, তো সেইটা আপনি আপনার ক্লেমটা কিভাবে প্রমাণ করবেন যে বাদীকে আরো বেশি কোর্ট ফি প্রদান করতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমাদের অর্ডার 7 রুল 10-এ আরজি ফেরতের যে বিধানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও এটা খুব কম ক্ষেত্রে হয়, তবে আমি কিছু কিছু ক্ষেত্র আপনাদের দেখাই দেবো যে অনেক ক্ষেত্রে বাংলাদেশের আরজি গুলোতে মামলার ভ্যালুয়েশন নির্ধারণ করার ক্ষেত্রে, দায়দাদ নির্ধারণ করার ক্ষেত্রে যেহেতু অনেক মোকদ্দমায় ভুল পরিলক্ষিত হয়, তো সেগুলোর বিধান আপনি কিভাবে প্রতিপালন করে অ্যাজ এ ডিফেন্ডেন্ট কাউন্সিল আপনি আর্জিটাকে ফেরতের আহ, ব্যবস্থা করবেন বা শুনানিতে অংশগ্রহণ করবেন, এই জিনিসগুলো আমরা প্রথম ওয়ার্কশপে আলোচনা করব। প্রথম ওয়ার্কশপের আমাদের আরেকটা বিষয় থাকবে। আহ, সেটা হলো যে যদি আরজি প্রত্যাখ্যান বা আহ, আপনি না পান, আহ, তাহলে এটা আদেশটাকে কিভাবে চ্যালেঞ্জ করবেন, অথবা আপনি যদি বাদীপক্ষের লয়ার হয়ে থাকেন আর যদি প্রত্যাখ্যান হয়ে যায় তাহলে আপনি কোর্ট ফিটা কিভাবে ফেরত পাবেন, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের প্রথম ওয়ার্কশপটা ডিজাইন করা হয়েছে। দ্বিতীয় ওয়ার্কশপটা আমরা ডিজাইন করছি এরকম ভাবে, সেগুলো হলো ইন্টারলোকুটরি ম্যাটার গুলো নিয়ে। ইন্টারলোকুটরি ম্যাটার বলতে আপনারা জানেন ইনভেস্টিগেশন, ইন্সপেকশন, ইনজাংশন, এই তিনটা বিষয় নিয়ে আমরা আহ, মোটামুটি এই দ্বিতীয় ওয়ার্কশপটা আমরা ডিজাইন করেছি। এখানে ইনজাংশন পিটিশন, আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন কিভাবে ড্র করবেন, কিভাবে শুনানি করবেন এবং কার্ডিনাল পয়েন্ট গুলো কিভাবে হবে আপনার সাবমিশন। আমরা প্রায় দেখি বাংলাদেশে যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত গুলো খুব লেন্দি হয়, 15-20 পৃষ্ঠা হয়, ঠিক আর্জের সমান হয়। ঠিক আমি আপনাদের এর মধ্যে চিত্রটা দেখাই দেবো যে আপনি কিভাবে 1-1.5 পৃষ্ঠার মধ্যে কার্ডিনাল পয়েন্ট গুলো দিয়ে আপনি আর্জি অস্থায়ী নিষেধাজ্ঞার
ড্রাফট করতে পারেন বা এটা মুভ করতে পারেন। কারণ আপনারা জানেন যে এখন লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে বাংলাদেশের আদালতগুলোতে। তো আদালতগুলোর হাতে খুব সময় কম যে আপনার এই 15-20 পৃষ্ঠার আর্জি মানে খুঁজে সেখান থেকে সাগর শেষে মুক্ত আনবে। তো এখন আপনার খুব সংক্ষিপ্ত আর্জি বা জবাব লিখতে হবে, বা একইভাবে আপনার অস্থায়ী দরখাস্তটাও খুব কয়েকটা পয়েন্ট সীমিত করে খুব চমৎকার ভাবে ড্র করতে হবে। কারণ আপনার একটা প্রবাদ আছে, আপনারা জানেন যে ব্রিফ ইজ ব্রেভিটি। হ্যাঁ, সংক্ষিপ্ত করাটাই হলো আসলে মুখ্য বিষয়। সংক্ষিপ্ত ভাবে কোনো জিনিস সকলে উপস্থাপন করতে পারেন, এটা আসলে মানে কৃতিত্বের ব্যাপার, বা মেধা লাগে একটা জিনিসকে সংক্ষিপ্ত উপস্থাপন করার জন্য। তো আমরা এখানে এই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত গুলো কিভাবে মুদ্রা করতে হবে, কিভাবে মুভ করতে হবে, সে বিষয়গুলো সম্পর্কে আপনার সাবমিশন কি, এগুলো সরাসরি আমি দেখাই দেবো আপনাদের। এবং পিটিশন ড্রাফট করে আমি দেখাই দেবো। পিটিশন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যদি আপনি নামঞ্জুর হয় কিভাবে আপিল দরখাস্ত করবেন, সেই পয়েন্টস গুলো সাবমিশন কিভাবে হবে, অর্থাৎ মিস আপিল কিভাবে আপনি করবেন, কিভাবে শুনানি করবেন, এই বিষয়গুলো আলোচনা করা হবে। পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যদি ভায়োলেট হয়, তাহলে আমরা এখানে মিস ভায়োলেশন পিটিশন কিভাবে ড্র করতে হয়, এখানে কিভাবে চার্জ ফ্রেম করতে হয়, বা এখানে বিষয়গুলো কিভাবে প্রমাণ করতে হয়, কাদের প্রতিপক্ষ করে মামলা করবেন, ইত্যাদি বিষয়গুলো খুব চমৎকার ভাবে আমি শিখিয়ে দেবো। দ্বিতীয় ওয়ার্কশপে আরেকটা বিষয় যেটা আমরা রেখেছি, কমিশন। কমিশন তো নানা কারণে হতে পারে। 75 অফ সিপিসি অনুযায়ী 4টা বিষয়ে কমিশন হতে পারে। তার মধ্যে আমাদের মেইনলি ফোকাস থাকবে যে সাক্ষ্য গ্রহণ, কমিশনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ অনেক সময় প্রয়োজন হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব, বা দরখাস্ত কিভাবে লিখতে হয় সেটা দেখাই দেবো। এবং দ্বিতীয়ত লোকাল ইনভেস্টিগেশন, অর্থাৎ জমি জমার মামলা হলে অনেক সময় রিলে করতে হয়, বা প্রচলিত ভাষায় বলে ভাওরানো। অর্থাৎ একটা জমি সিএস খতিয়ানে তার কি দাগ খতিয়ানে রেকর্ড হয়েছিল, সেটা পরবর্তীতে এসি খতিয়ানে কোন দাগ খতিয়ানে রেকর্ড হয়েছে, বা কোন মৌজা ম্যাপে কিভাবে এসেছে, বা পরবর্তীতে বিআরএস খতিয়ানে কিভাবে আসছে, এই জিনিসগুলো কিভাবে টালি করতে হয় বা রিলে করতে হয়, আর সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করবো। এবং পাশাপাশি ইনভেস্টিগেশন পিটিশন আপনি কিভাবে দাখিল করবেন, কিভাবে মুসাবিদা করবেন, বা কোন কোন পয়েন্টস আপনি ইনভেস্টিগেশন চাইতে পারেন, ঠিক একইভাবে অ্যাডভোকেট কমিশনারকে কিভাবে আপনি জেরা করতে পারবেন, ইত্যাদি বিষয়গুলো একদম প্র্যাকটিক্যালি আমি আপনাকে শেখাই দেবো। একইভাবে ইনজাংশন পিটিশন, এটা বলা হয়নি, ইনজাংশন পিটিশন অনেক সময় ইনস্পেকশন পিটিশন দিতে হয়, সেই জিনিসটাও আমরা আলোচনা করব। তারপরে আহ, তৃতীয় যে ওয়ার্কশপটা আমাদের, তৃতীয় ওয়ার্কশপটাতে আমরা যে বিষয়গুলো রেখেছি সেটা হলো যে আমাদের আদালতের যে সহজাত ক্ষমতা, অর্থাৎ ইনহারেন্ট পাওয়ার অফ সিভিল কোড, অর্থাৎ 151 ধারার পাওয়ার গুলো আপনি অ্যাজ এ লয়ার হিসেবে মামলার চলাকালীন কিভাবে এই সেকশনটা প্রয়োগ করবেন। কারণ এই সেকশনটা প্রয়োগ করার ক্ষেত্রে ব্যাপকভাবে ভুল পরিলক্ষিত হয়, সেই জিনিসগুলো আমরা দেখাই দেব। আর আহ, এখানে তৃতীয় ওয়ার্কশপে আরেকটা জিনিস আমরা যেটা আলোচনায় রেখেছি, আহ, সেটা হলো যে এই যে মিস ভায়োলেশনের আমরা বললাম, এটা একটা নথি থেকে আমরা আলোচনা দিব, মানে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো আপনাদের যে এখানে কি কি ভুলগুলো করা হয়েছে, কিভাবে আসলে যারা করা উচিত ছিল ভায়োলেশন প্রমাণ করার জন্য, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে আপনাদের। চতুর্থ ওয়ার্কশপ আমরা যেটা নির্ধারণ করেছি সেটা হলো যে আপনার আহ এই যে নাবালকের বিরুদ্ধে আমরা মামলা করি, অথবা নাবালক নিজেই মামলা করতে পারে। তো আপনারা জানেন মাইনর ক্যান নট সু অ্যান্ড বি সু, বাট কখনো কখনো তৎসত্ত্বেও নাবালকের বিরুদ্ধে মামলা করতে হয়, বা মামলা নিজেই সে করতে পারে। তো সেটা সারা দেশে এই নাবালকের গার্ডিয়ান নিয়োগের একটা ভুল প্রচলন আছে, বা আহ, নাবালকের ক্ষেত্রে নেক্সট ফ্রেন্ড কিভাবে মামলা করবে, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। চতুর্থ অংশে আমাদের আরেকটা জিনিস রাখা হয়েছে যে আপনি ডিসকাভারি, ইন্সপেকশন, ইন্টারোগেটিভ, এই জিনিসগুলো কিভাবে দেবেন। এগুলোর মাধ্যমে আপনি সিভিল মামলা খুব সংক্ষেপে অতি দ্রুত অল্প সময় নিষ্পত্তি করতে পারেন। এই টেকনিকগুলো আমি দেখাই দেবো, আপনি প্রয়োজন মনে করলে খুব অল্প সময় সিভিল মামলা নিষ্পত্তিতে ভূমিকা রাখতে পারেন, যেটা আজকের
নতুন দিনের আইনজীবী হিসাবে নতুন ধারণা আপনি ইন্ট্রোডিউস করতে পারেন মানুষকে কত দ্রুত এবং সংক্ষেপে আপনি সংক্ষিপ্ত টাইমে আপনি প্রতিনিধিত্ব দিতে পারেন, সেটা হলো আপনার কৃতিত্বের ব্যাপার। পুরনো ধ্যান ধারণার উপর ভিত্তি করে চলবে না, যে মামলা বছরের পর বছর মামলা ড্রাগ করতে থাকে আইনজীবীরা। সেটা না করে অল্প সময়, দ্রুত সময়, শর্টকাট ওয়েতে কিভাবে আপনি প্রতিকার দিতে পারেন, এই ডিসকাভারি, ইন্সপেকশন, ইন্টারোগেটিভস প্রয়োগ করে সেগুলো আমি সুন্দর করে আপনাদের দেখাই দেবো। পঞ্চম ওয়ার্কশপটাতে আমরা যেটা নির্ধারণ করেছি সেটা হলো যে এখানে আমাদের পিএইচ সংক্রান্ত মেইনলি বিষয়গুলো এখানে থাকবে। চূড়ান্ত শুনানিতে কিভাবে আপনি সাক্ষী আহ্বান করবেন, ভলিউম কল ফর করবেন, বা বিভিন্ন অফিস থেকে বিভিন্ন ডকুমেন্ট কিভাবে কল ফর করবেন, সেই বিষয়গুলো আলাপ করা হবে। বা আমি দেখাই দেবো যে ভলিউম কল ফর পিটিশন বা ডকুমেন্টস কল ফর পিটিশন কিভাবে আপনি ড্র করবেন বা কিভাবে সাবমিশন রাখবেন, এবং আপনার এটার গ্রাউন্ডস কিভাবে তৈরি করবেন। একইভাবে আহ, সাক্ষী এক্সামিনেশন সম্পর্কে বেশ কিছু আলোচনা আমাদের থাকবে এখানে। আর রি এক্সামিনেশন অফ উইটনেস, এটাতে অনেক ভুল আছে, অর্থাৎ রিকলের প্রয়োগ এবং পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব একটা টপিক হিসেবে। এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা থাকবে যে আপনি জেরায় কি ধরনের প্রশ্ন করতে পারবেন, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার কৌশলগুলো কিরকম হবে, এই জেরার মানে লফুল কোশ্চেন গুলো কিভাবে হবে বা কিরকম হবে, বা আপনি কিভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করবেন, অর্থাৎ ইমপ্রিসিং ক্রেডিট অফ দ্য উইটনেস, এই কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তেমনি ভাবে কখন আপনি সাক্ষীকে বৈরী হিসেবে ঘোষণার প্রেয়ার দিতে পারেন, কিভাবে দিবেন, কিভাবে দরখাস্ত করতে হবে, মানে প্র্যাকটিসটা কি রকম, বাস্তবে কিভাবে বিজ্ঞ কৌশলের এগুলো করে থাকে, বা ভুলেই সেখানে কি আছে, সেই বিষয়গুলো আমি আলোচনা করে আপনাকে দেখাই দিব। আবার একইভাবে যে জিনিসটা এখনো প্রায় আনহার্ড অফ, অর্থাৎ এই যে বৈরী সাক্ষীর কথা বললাম আমরা, বৈরী সাক্ষীর আহ বিষ বাষ্প থেকে কিভাবে আপনি আপনার মক্কেলকে রক্ষা করবেন, এই বৈরী সাক্ষী নিয়ে আমাদের আলোচনা হবে। তেমনি ভাবে জেরা করার ক্ষেত্রে অনেক সময় ইঙ্গিতবাহী প্রশ্ন, যেটাকে লিডিং কোশ্চেন আমরা বলি, এটি নিয়ে আইনজীবীদের মধ্যে খুবই বাদানুবাদ হয়। আহ কেউ বলতেছেন এটা লিডিং কোশ্চেন হবে, কেউ বলতেছেন এটা লিডিং কোশ্চেন হবে না। তো লিডিং কোশ্চেন কোনগুলো লিডিং কোশ্চেন হবে, বা কিভাবে যারা মানে জিজ্ঞাসা করলে সেটা লিডিং কোশ্চেন হবে বা হবে না, এগুলো প্র্যাকটিক্যালি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাই দেবো। আমাদের ষষ্ঠ ওয়ার্কশপে আমরা যে জিনিসটা রেখেছি সেটা হলো যে যুক্তিতর্ক সম্পর্কে, আর্গুমেন্টস সম্পর্কে, যে আর্গুমেন্টস সম্পর্কে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন অ্যাজ এ লয়ার ফর দ্য প্লেন্টিভ অর ডিফেন্ডেন্ট, কিভাবে সাক্ষীর যারা জবানবন্দিগুলো কালেক্ট করবেন, কিভাবে আর্জি জবাবের বিষয়গুলোকে সিনপসিস করবেন, এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো। এবং সেখানে আপনার আপনি ল এবং প্রেসিডেন্টস গুলো কিভাবে আপনি উপস্থাপন করবেন প্র্যাকটিক্যালি, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। একইভাবে বাদীপক্ষ হলে আপনি একটা কোন পার্টিকুলার মামলায় কিভাবে আপনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন, বা বিবাদী পক্ষের আইনজীবী হলে কিভাবে যুক্তিতর্ক উপস্থাপন করবেন, সেই বিষয়গুলো আমরা এই ষষ্ঠ ওয়ার্কশপে আলোচনা করব। এরপরে সপ্তম ওয়ার্কশপে যেটা আমরা রেখেছি সেটা হলো ডিক্রি জারি সংক্রান্ত। পুরো ওয়ার্কশপটাই মানে ষষ্ঠ ওয়ার্কশপটাই মানে সপ্তম ওয়ার্কশপটাই থাকবে আমাদের ডিক্রি জারি সংক্রান্ত, এক্সিকিউশন অফ দ্য সুটস। আপনারা জানেন এইটাই হলো আসল মোকদ্দমা, যে মানুষ টু এনজয় দ্য ফ্রুটস অফ এ সুটস, অর্থাৎ রায় ডিক্রির মাধ্যমে আপনি একটা সিদ্ধান্ত পেলেন বটে, বাট এই সিদ্ধান্তের মানে বাস্তবিক ফল ভোগ করার জন্য আপনার ডিক্রি জারি মামলা করতে হয়। তো ডিক্রি জারি মামলার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের ল্যাকুনা আমরা দেখতে পাই অন দ্য পার্ট অফ দ্য লার্নেড লয়ার। তো ডিগ্রি জারির মোকদ্দমাগুলোতে মানে কিভাবে ডিগ্রি জারি করা যায়, পদ্ধতিগুলো কি কি চুজ করতে পারেন, সেকশন 51-এ 5 ধরনের পদ্ধতির কথা বলা আছে। আপনি ঠিক এগুলোর মধ্যে কোনটা চুজ করবেন সেটা আমি দেখাই দেবো, বা কোনটা বিফিটিং হবে, বা এক বা একাধিক কোন পদ্ধতিগুলো প্রয়োগ করে আপনি ডিগ্রি জারি করতে পারেন, আহ সেগুলো নিয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দেবো। বা ডিগ্রি জারি মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হয়, ডিগ্রি জারি মোকদ্দমা ঠিক কিভাবে করতে হয়, বা কিছু নির্দিষ্ট মামলার ডিগ্রি জারি ঠিক প্রক্রিয়াটি কি, এগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। অষ্টম ওয়ার্কশপটাতে আমরা এই ক্রক কিভাবে করতে হয়, নিলাম ইস্তেভার কিভাবে আদালতে দাখিল করতে হয়, হ্যাঁ, বা বন্টনের মোকদ্দমার
এখানে এটা অনেক সময় কমিশনের বিষয় থাকে, বন্টন মোকদ্দমায় সিভিল কোর্ট কমিশনার কিভাবে নিয়োগ করবেন, বা সিভিল কোর্ট কমিশনার যে রিপোর্টটা দেবে বন্টন মোকদ্দমা সেটাকে কিভাবে চ্যালেঞ্জ করবেন, ইত্যাদি এই বিষয়গুলো প্রসঙ্গক্রমে ডিগ্রি জারির পর্যায়ে যেহেতু এটা পরে পার্টিশন মোকদ্দমা, সেটাও নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। তাহলে অষ্টম ওয়ার্কশপে আমাদের যেটা মেইনলি থাকবে সেটা হলো যে ক্রক, নিলাম বিক্রয়, হ্যাঁ, নিলাম ইশতেহার কিভাবে প্রকাশ করতে হয়, বা নিলাম বিক্রয় কিভাবে বাতিল করতে হয়, বা বিক্রয় সনদ কিভাবে লাভ করতে হয়, সেল সার্টিফিকেট যেটাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা অষ্টম ওয়ার্কশপে আলোচনা করবো আপনাদের সঙ্গে, বা এই জিনিসগুলো আমি দেখাই দেবো প্র্যাকটিক্যালি। নবম ওয়ার্কশপে আমরা এটা রেখেছি মেইনলি আমাদের আপিল সংক্রান্ত বিষয়। আর অর্থাৎ সিভিল মোকদ্দমার আপিল দরখাস্তটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে গ্রাউন্ডস কিভাবে তৈরি করবেন, এখানে ফ্যাক্টস এবং ল কিভাবে সেপারেট করবেন, একটা অধিকারের ফ্যাক্টস কি হবে, ফ্যাকচুয়াল আসপেক্টস কি হবে, লিগ্যাল আসপেক্টস কি হবে, এই জিনিসগুলো যদি আপনি ভালো করে না জানেন তাহলে আপিল দরখাস্ত ভালো করে তৈরি করতে পারবেন না। এবং আমি আপনাদের দেখাই দেবো যে বাংলাদেশের প্রায় 99% আপিলের মেমো গুলো যে তৈরি করা হয় সবগুলোতে তেমন কোনো ইফেক্টিভ কোনো গ্রাউন্ডস কেউ তৈরি করতে পারে না। তো আই উইল শো ইউ হাউ টু মেক অ্যান ইফেক্টিভ গ্রাউন্ডস ইন দ্য মেমো অফ এপিল। এগুলো একদম 99% প্রচলিত যে আপিলের মেমো গুলো আপনি দেখেন, আমি দেখাই দেবো এগুলো প্র্যাকটিক্যালি যে এগুলো কতটুকু মানে আনফাউন্ডেড অ্যান্ড ভোগাস। তো এই আপিল দরখাস্ত তৈরি, মানে গ্রাউন্ড গুলো সেট আউট করা, এখানে আপিল কিভাবে অ্যাডমিশন করবেন, ম্যাক্সিমাম লয়ার আপিল অ্যাডমিশনটা ভালো মতো মানে আপিল অ্যাডমিশনের শুনানিতে অংশগ্রহণ করতে পারে না, বা কোন কোন পয়েন্টস গুলোকে টাচ করে অ্যাডমিশনের সময় কোন কোন ইনফরমেশন গুলো দিতে হবে অ্যাডমিশনে, একদম 99% ক্ষেত্রে লয়ার এটা ভালো করে বলতে পারে না। এবং আপিল দরখাস্তটা কিভাবে মুসাবিদা করতে হবে, বা আপিল দরখাস্ত আপনি কখন কিভাবে সংশোধন করবেন, বা আপিল দরখাস্তের কোর্ট ফি কি হবে, যেটা প্রায় শতাব্দী প্রাচীন ভুল এটা আমাদের। 7% আপিল মামলার ক্ষেত্রে কোর্ট ফি দেওয়ার ক্ষেত্রে ভুল প্রচলিত আছে, ভুল আছে, এগুলো আমি আপনাদের দেখাই দেবো। আর আপিল শুনানি আপনি কিভাবে করবেন, কোন কোন পয়েন্টস করবেন, আর সেটার লোয়ার কোর্টের যে রেকর্ডটা আছে বা জাজমেন্ট আছে সেখান থেকে ভুল ভ্রান্তি গুলো, বিজ্ঞ জজ সাহেব যে রায়টা দিয়েছে সে রায়ের ক্ষেত্রে তিনি আহ, আইনগত বিশ্লেষণে বা নজিরের প্রয়োগ করার ক্ষেত্রে, অর্থাৎ প্রিসিডেন্টস কেস ল প্রয়োগ করার ক্ষেত্রে তিনি কিভাবে ভুল করেছেন, এই জিনিসগুলো আমি বের করা শিখিয়ে দেবো। অর্থাৎ ফাইন্ডিংস তিনি যেটা দিয়েছেন বা যেখান থেকে ফাইন্ডিংসটা নিয়েছেন বা যে সিদ্ধান্ত উপনীত হয়েছেন, এই জিনিসগুলো কিভাবে ভুল বের করতে হয়, আইডিসি। তারপরে ক্রস অবজেকশন, এই জায়গাটাতে মারাত্মক ভুল আছে এমন দ্য লয়ার্স থ্রু আউট দ্য কান্ট্রি। এই ক্রস অবজেকশন পিটিশন কিভাবে ড্র করতে হয়, বা ঠিক কোন অবস্থা আপনি কিভাবে রিমান্ড চাইবেন, বা রিমান্ডে কিভাবে অতিরিক্ত সাক্ষী আপনি দিতে পারবেন, এডিশনাল এভিডেন্স বলে, এই পিটিশনটা কিভাবে আপনি ড্র করবেন, সেই বিষয়গুলো আমি শিখাই দেবো। আমাদের দশম ওয়ার্কশপটা হবে মেইনলি দুইটা বিষয়ের উপর, একটা রিভিশন আর একটা হলো রিভিউ। রিভিশন আপনারা জানেন অনলি মানে লিগাল অ্যাসপেক্টস হয়ে থাকে, মানে when occasions failure of justice। তো লিগাল মিস্টেক্স এর কারণে কিভাবে অকেশন ফেইলুর অফ জাস্টিস হয়, এই পিটিশন গুলো কিভাবে ড্র করতে হয়, মানে অকেশনিং ফেইলিউর অফ জাস্টিসটা ফ্রম দ্য লিগাল আসপেক্টস কিভাবে দেখাইতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ব্যাপক আলোচনা করবো। পিটিশন কিভাবে ড্র করতে হয় ছোট্ট করে সংক্ষেপে সেই জিনিসটা দেখাই দেবো। এবং আমি আরেকটা চমৎকার জিনিস এখানে এখানে দেখাই দেবো রিভিশনের ক্ষেত্রে। রিভিশনের তামাদি বিষয়ে সারা দেশে প্রায় 7% ক্ষেত্রে ভুল আছে, ভুল প্রচলন আছে। এই রিভিশনের তামাদি কি, এগুলোর আমি চমৎকার লিগাল রেফারেন্স আপনাকে দিয়ে দেবো। কারণ আমার ধারণা প্রায় 99% ক্ষেত্রে আইনজীবীরা এগুলো জানেন। তো সেই জিনিসগুলো আমরা আলোচনায় দেখাই দেবো। এবং রিভিউ পিটিশন কিভাবে ড্র করতে হয়, তার গ্রাউন্ডস গুলো কিভাবে সেট করতে হয়, কিভাবে কোর্ট ফি দিতে হয়, ইত্যাদি বিষয়গুলো আমরা দশম ওয়ার্কশপে আলোচনা করব। তো এই হলো আমাদের মানে টেকনিক অফ সিভিল ট্রায়াল সেকেন্ড লিগের 10টি ওয়ার্কশপ সম্পর্কে আলোচনা। আহ এই বিষয়গুলো আলোচনা করা হবে। আমি এখন আপনাদের লাইন ওপেন করে দেব। এখন আমি আপনাদের জানতে চাইবো যে আপনারা ঠিক এখান থেকে আর কি কি বিষয় জানতে চান, বা আর কোন কোন বিষয়গুলো আমরা আমাদের এই আলোচনায় আহ, রাখতে পারি। আপনারা আপনাদের মতামত দিয়ে আমাকে সহায়তা করতে পারেন যে আমাদের আলোচনায় বা আমাদের এই সিজনে আমরা আর কোন কোন বিষয়গুলোর অবতারণা
করতে পারবো। আপনারা সকলে হাত তোলেন, হাত তোলে। আই উইল গিভ ইউ চান্স টু টক টু মি ওয়ান বাই ওয়ান। আপনারা যারা পারেন, আপনি ইউ রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, মোশাররফ সাহেব কিছু বলতে চান? আপনি তো ইলেকট্রনিক স্যার। হ্যাঁ, ইলেকট্রনিক হ্যাঁ, উঠাইতে পারেন। হ্যাঁ, জি। পরে বলবো স্যার। পরে পরে বলবো স্যার আমি। ওকে, হ্যাঁ। আমাদের আর প্রবলেম। কেউ ঠিক আছে। আর কেউ কি আমাদের কোনো কন্ট্রিবিউট করতে চান আমাদের এই কোর্স আউটলাইন ডিসকাশনটাতে, যে আমরা আরো কিছু সংযোজন করতে পারি কিনা? স্যার, জেরা জেরা জবান বন্দির বিষয়টাই আরো বেশি ভালো করে যদি আমরা বুঝতে পারি, এই হ্যাঁ, আরো জিনিসটাকে একটু ইন্ডিয়া। প্রাধান্য দেওয়া উচিত। জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা যারা বন্ধুর বিষয়টা ইনডেপথ একটু আলোচনা করবো আরো। হুম। ওকে, আমরা একটা সাজেশন পেলাম আপনার কাছ থেকে। এটা অবশ্য আমি রেখেছি, রেখেছি। হ্যাঁ, এনামুল বলেন। এনামুল হক ফ্রম মাদারীপুর। হুম। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসসালাম। এইখানে আসলে আমি সিভিল সেক্টরে আমার অনেক বেশি গ্যাপ। আসলে সিভিলের মানে একটা এমন একটা ভীতি, এই 4 বছর আমার অ্যাডভোকেসির বয়স বা সনদ প্রাপ্তির বয়স, কিন্তু আমি সত্য কথা যেটা, ভয় পেতে পেতে এমন একটা অবস্থা, সিভিল মামলা পেলে আমি সত্যটা আপনার কাছে স্বীকার করি যে আমার ওই শুরুর দিকের নলেজটা না থাকায় আমি আমাদের ওখানে যে আইনজীবী সহকারী যাদেরকে বলি বা মুহুরি বলি আমাদের এখানে, হুম, কোথাও কোথাও মুন্সি বলে, অনেক অনেক সময় তাদের হেল্প নেই, সত্য কথা যেটা। কারণ সিনিয়র ওইভাবে মানে ক্যারিয়ারলি হেল্প করেন না। তো এই মানে শুরুর স্টেজ গুলোর ব্যাপারে এই কোর্সটা হয়তো বা সম্ভব না, কারণ এই কোর্সটা হচ্ছে সেকেন্ড লেগ। ফার্স্ট জি, লেগের পরের যে ধাপগুলো সেগুলো আপনি আলোচনা করবেন। জি। এইখানে হয়তো বা সম্ভব না। তো আমি এখানে এটা দাবিও করবো না, কিন্তু আপনার কাছে মানে হাত জোর বিনীত অনুরোধ থাকবে আমার, করজোর, সেটা হচ্ছে যাতে ভেটিং এর ব্যাপারটা একদম শুরুর, অর্থাৎ আমার কাছে একজন ক্লায়েন্ট আসলে আমি তাকে কোন সমস্যার জন্য কি মাপবো এবং জেনোলজি যেটাকে। তবে আশা করি, আপনার কাছে রিকোয়েস্ট দুইটা চাওয়া স্যার, আপনার ছাত্র অথবা আপনার শিষ্য, সন্তান তুল্য বা ছোট ভাই তুল্য যেভাবেই দেখেন, দুইটা জিনিস রিকোয়েস্ট করব। সবসময় আমাদের দুইটা কোর্স চালু রাখেন, একটা সিভিল সাইডে, একটা ক্রিমিনাল সাইডে। তো ক্রিমিনালের যদি একটার পর একটা একটা শেষ হওয়ার পরে আর একটা থ্রো করেন, আবার সিভিলও একটা থ্রো করার পর একটা, সেটা হতে পারে সপ্তাহে 2 দিন শুক্র শনি, বা 2 দিন বা 3 দিন আপনার সুবিধা মতো করে। তো একটা সিভিল হোক, একটা ক্রিমিনাল হোক, যাতে আমাদের একটা মানে দুইটা ডানাই আমাদের সম্প্রসারিত থাকে আর কি। এটাই আপনার কাছে অনুরোধ বা দাবি। ধন্যবাদ। আর এই কোর্সে আমি এত মানে সিভিল সম্পর্কে জানিই না। তো আমি জানলে, 5টা জিনিস জানলে আর দুইটা আমার জানার আগ্রহ, বা আমি বলতে পারি সাজেশন বা অনুরোধ করতে পারি। এই ব্যাপারটা আসলে আমার মানে সিভিলের জ্ঞানটা অনেক সংকীর্ণ স্যার, তো এই কারণে শুরুর দিকের ব্যাপারটা একটু বিবেচনা রাখবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার। এরমল সাহেব, আমরা এবার যে আমাদের যে মানে সিজন 8-এ আমাদের যে পার্টিসিপেন্ট আছে, তাদের নিয়েই মেইনলি আমরা রোলিং করতে চাই, পরবর্তী স্টেজে যেতে চাই। আমরা এই ব্যাচটাকে নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মোকদ্দমার আমরা যেতে চাই। এবং এই সেকেন্ড লেগের শেষের দিকে আমরা একটা নিষ্পত্তি নথির একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিভিল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্টেজ গুলো নিয়ে প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করব, যে সেখানে কি কি মানে ভুলভ্রান্তি হয়েছে, বা আরো কিভাবে ভালো পদক্ষেপ নিলে আইনজীবী বিজ্ঞ কৌশলী সেই মোকদ্দমাটা সুন্দর করে পরিচালনা করতে পারতো। এটা একটা বিশেষ আকর্ষণ থাকবে। হ্যাঁ, দর্শক সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে বাটোয়ারার যে অংশটা স্যার, জি, মুসলিম ফরাইজ এবং জি, হিন্দু যে বিভাগ বন্টন, এগুলা জি। সম্পর্কে স্যার, হ্যাঁ, দুর্বল। আর এই জিনিসটা না জানলে স্যার বাটোয়ারা মামলাটাই তো করা যাবে না। জি স্যার, রাইট, রাইট। এই হ্যাঁ, ব্যাপারে স্যার যদি একটু কি করেন স্যার, সুযোগ দেন, তাইলে প্রয়োজনে আলাদা একটা কোর্স নিয়ে স্যার, শুধু ফরাইজ বা এই যে হিন্দু খ্রিস্টান যারাই আছে এরকম যদি করেন স্যার। এখন স্যার আমাদের এইদিকে বেশিরভাগই স্যার দেখা যাচ্ছে জায়গা জমি নিয়েই স্যার বেশিরভাগ হইলো ক্রিমিনাল কেসের উদ্ভব হচ্ছে। জি। নামজারি, যেমন শ্রীমঙ্গলে স্যার জায়গার ভ্যালু বাড়ছে, পর্যটন এরিয়া, এগুলা একজনের জায়গা আরেকজনে বিক্রি করে দিচ্ছে, ফলস নামজারি হচ্ছে। তারপরে স্যার হইলো যে জাল কাগজ দিয়েও নামজারি হচ্ছে। এরকম স্যার আমি 2টা কেস আমি নিজে পাইছি, মামলা করছি, একদম
মেম্বার যিনি হলো যে কি দিছে, উত্তরাধিকারী সনদ দিছে, উনারাও কোর্টে জেল কাটাইছে। তার থেকে স্যার আমি সিভিলে আগ্রহী বাড়ছে, যে আমি ক্রিমিনাল জানতে করতে গেলে অনেক কিছুই, যে আমার সিভিল জানতে হবে। এই স্যার হলো কাগজপত্র প্রথমে জানছি স্যার, আমার কাগজপত্র বোঝা শেষ, কোন জায়গা থেকে কাগজ কি উঠাইতে হবে, সূচি, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, তৌজি, এবং স্যার হইলো আরএস প্রিন্ট ফোর্সা এবং সূচি থেকে, এবং ওই যে স্যার হইলো আরএস এসএ, হ্যাঁ, এসএ ইমরান থেকে যে সাহেব, স্যার এগুলো হয়েছে। জি এক স্যার। মিনিট। আমরা আপনি বাটোয়ারা যে তো স্যার, বাটোয়ারা। জি। হ্যাঁ, বিষয়টা আপনি অবতারণ করছেন, আমরা সেটার সেপারেট একটা কোর্স দিব। আমরা এর আগে আলোচনা করেছিলাম ভেটিং এন্ড অপিনিয়ন রাইটিং এরকম দিয়ে, যে আপনার কাছে এই ডকুমেন্ট মানে সিভিল মামলা করার জন্য আমি বারবারই বলতেছি যে আপনারা আমার সঙ্গে থাকেন। আপনাদের সিভিল প্র্যাকটিস মানে শুরু করছি আমরা, এটা একদম মানসম্মত একটা প্র্যাকটিসে আপনাকে উপনীত করার জন্য, আপনার দক্ষতাটা মানে হাই ডেফিনেশন আনার জন্য এই দায়িত্ব আমার। যদি আপনারা শুধু একটু থাকেন, তাহলে আমি বুঝে একটার পর একটা, কোনটার পর কোনটা দিতে হবে, আমি সেটা জি স্যার। ইনশাআল্লাহ। স্যার আমরা স্যার দোয়া করি আপনার দীর্ঘায়ু হোক। আমরা, আপনি যতদিন স্যার শিখাইবেন, সুস্থ থাকবেন, আমরা স্যার এই আপনার সাথে আছে, আপনার সাথে আছে। আপনার কাছ থেকে স্যার সিভিল সংক্রান্ত বিষয়ে অনেক একটা সাহস বেড়ে গেছে স্যার। এই যে এক মাসে, বিগত জি, 6 বছরে স্যার যে সাহস করছি না, এই এক মাসে স্যার সিভিলের প্রতি কনফিডেন্স আসছে স্যার, যে পারবো। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ থাকেন আমার সঙ্গে, বাকি দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। ওকে। জি স্যার। হ্যাঁ, রিপন বলেন, রিপন সরকার। জি স্যার, আদাব স্যার। আদাব। আমি স্যার ওই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আপনি যে স্যার যে কোর্সের ডিটেলস বললেন, আমাদের এখন গোটা বাংলাদেশে যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্যার ব্যাপক মামলা হয়েছে। বিশেষ করে আমাদের নীলফামারী বারে তো স্যার আহ, যেমন এই বছরেও প্রায় 5,000 প্লাস 6-7 হাজার মামলা হয়ে গেছে স্যার। মানে মোটামুটি সিভিল মামলার ক্ষেত্রে এখন স্যার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ব্যাপক মামলা। তো ল্যান্ড সার্ভে মামলার ব্যাপারে যদি এই কোর্স আউটলাইনে যদি কিছু রাখা যেত আর কি স্যার, তাহলে আমার মনে হয় যে আমরা আরো উপকৃত হইতাম। যে ল্যান্ড সার্ভে মামলার মানে প্রমাণ পদ্ধতি বা, যেমন স্যার লাইকদার আমি বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে যেমন দেখা যাচ্ছে কোন কোন বিচারক বলতেছেন যে সিএস রেকর্ড মানে থেকেই শোনেন, এখন আমাদেরকে। এটা আর বেশি কথা বলার দরকার নেই। আমি আপনার পয়েন্টটা পেয়েছি যে আমরা মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সম্পর্কে মামলাগুলো কিভাবে দায়ের করতে হয়, কিভাবে কন্টেস্ট করতে হয়, বা জবাব কিভাবে লিখতে হয়, বা জেরা জবানবন্দি করতে হয়। আপনার পয়েন্ট আমি পেয়েছি, আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। না হলে আমরা এটার একটা সেকেন্ড থার্ড লেগ বা অন্য নামে একটা কোর্স অফার করব, কারণ এটা তো সারা দেশেই মানে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে। এটা জি এটা স্যার, খুব জি স্যার। বিষয় উত্তর আপনি উত্থাপন করছেন, এটা শিখতে পারলে খুব মানে খারাপ হবে না, খুব চমৎকার একটা বিষয়। হুম। জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার। এটাই। স্যার, আমরা কি আর কারো হাত দেখতে পাচ্ছি না, স্যার, তাহলে স্যার, স্যার একটু আরেকটা স্যার প্রস্তাব স্যার। জি, স্যার, যে জি, আমার আরেকটা প্রস্তাব স্যার, আমাদের কোর্স বাড়িয়ে আপনি স্যার সময়টা, এখন যেহেতু আমাদের বেশি সময় দিচ্ছেন, প্রয়োজনে 1 ঘন্টা অ্যাকচুয়াল ক্লাস করে, যদি ওই যে আমার ভাই, এক ভাইয়ের যে বলছি ল্যান্ড সার্ভে সংক্রান্ত, বাটোয়ারা সংক্রান্ত, এভাবে জি, কোর্স যদি বাড়িয়ে দেন, আমরা স্যার অংশগ্রহণ করব। প্রয়োজনে জি। সময়টা কমিয়ে স্যার, যদি আমরা যদি সবাই রাইট টাইমে, সবাই টাইম মতো আমরা আসি, 1 ঘন্টা ক্লাস করলেও আমি মনে করি কম না স্যার, অনেক কিছু, বা হ্যাঁ, হ্যাঁ। আরেকটু বেশি। এইভাবে কোর্স যদি বাড়িয়ে দেন স্যার, তাইলে আমরা প্রয়োজনীয় যেগুলো আছে, তাইলে আমরা শিখতে পারবো। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন স্যার। সব ওকে, কোর্সে থ্যাংক আমরা ল্যান্ড সংক্রান্ত আমরা ভর্তি হবো স্যার, জি। সিভিল সংক্রান্ত বিষয়। ওকে, ঠিক আছে। আর স্যার, স্যার একটা ইনামুল, ব্যাপার। হ্যাঁ, জি স্যার, লাস্ট একটু ব্যাপার স্যার। স্যার ওই যে আপনার লাস্ট একটা চেকের মামলার কোর্স করিয়েছিলেন আমাদেরকে, আপনার জি, অবশ্যই স্মরণ আছে। তো চেকের মামলার কোর্সটা আপনি যেইভাবে করিয়েছিলেন, আমি আমার মনে হয় এই পর্যন্ত প্রায় আপনার কাছে 20টার কম না কোর্স করেছি ইনশাল্লাহ। তো তার মধ্যে সবচাইতে ফ্রুটফুল ছিল ওইটা, কারণ ওই কোর্সটা ছিলেন একটু ভিন্ন আঙ্গিকে। যেমন আপনি 1 ঘন্টা কোর্স ক্লাস নেওয়ার পরে বাকি 1 ঘন্টা আমাদের থেকে সাবমিশন নিতেন, যে আমরা কি বুঝছি এক একজন করে বলতাম। তো জি, এই ব্যাপারটা সবচাইতে ফ্রুটফুল আমার কাছে মনে হয়। কি আমি যদি মানে একেবারে অল্প অল্প করে যদি
মানে ধোয়া পাছা না শিখে যদি পরিপূর্ণভাবে যদি আমি 5 পা হাঁটতে পারি, সেখানে যদি 2 পাও হাঁটি, তাহলে ওই 2 পা আমার ক্লিয়ার, আর পিছনে আর ওই 2 পা নিয়ে কখনো ভুলতে হবে না। তো আমার কাছে মনে হয় আমরা একটু সুন্দরভাবে কম কম শিখি। আপনি যেই জিনিসগুলো 2টা কোর্সে নিতেন ওটা একটা কোর্সে নেন, কিন্তু ওইভাবে যদি আমাদের থেকে একটু আবার রিক্যাপ নেন যে আমরা কি শিখতে পারলাম, আপনি যদি নেন তখন আমাদের বলার আগ্রহটাও বাড়বে, আবার এটা একটু লেন্দি হবে, অর্থাৎ মানে আমাদের স্মৃতিতে স্থায়ীভাবে থাকবে। আর আরেকটা ব্যাপার স্যার, যেহেতু ব্যাটিং এন্ড ওপিনিয়নটা হচ্ছে স্যার শুরুর দিকের একটা মামলা রিসিভ করার, স্যার বিশ্বাস করবেন না, আমি এই যে আমার কাছে লাস্ট এই 15 দিনে 2টা প্রিয়ামশনের মামলা এসেছে। এখন আমি মানে ওগুলা মানে আরেকজনের পরামর্শ নিয়ে রাখছি, এখন কি বলবো, তার থেকে হয়তো একটা ভুলভাল পরামর্শ দিয়ে অথবা একজন সিনিয়র কি দেয় না দেয় তার উপরে কনফিডেন্স রাখতে পারি না, কারণ এখন ওই যে আপনার থেকে ক্লিন জিনিসটা আমরা শিখি। তো সেই জায়গা থেকে ওই একটু দ্রুতই আমাদেরকে ব্যাটিং এন্ড ওপিনিয়ন একটা ক্লাস শুরু করলে শুরু থেকে আমরা গাছের নিচ থেকে উপর পর্যন্ত যেতে পারবো বলে আমরা আশা রাখি। এবং যতগুলো কোর্স ইনশাল্লাহ আপনি দিবেন সিভিলে, মানে ওয়াদাবদ্ধ ইনশাল্লাহ সবকটা আপনার সাথে থাকবো, সিভিল এবং ক্রিমিনাল সবগুলো দিন ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো সকলকে ধন্যবাদ। যে আমরা কালকে, আগামীকাল শুক্রবার রাত 8টা থেকে কোর্সটা লঞ্চ করতে চাচ্ছি। মানে দোজ হু আর ইন্টারেস্টেড টু জয়েন আওয়ার প্রোগ্রাম, প্লিজ রেজিস্টার ইয়োর নেম। ওকে, তো এই আহ্বান আজকে। তাহলে আমাদের এই কোর্স আউটলাইন আলোচনা এখানে সমাপ্ত করা হলো। খোদা হাফেজ, ভালো থাকবেন।